এখন রেকর্ড হচ্ছে। ওকে, সো ইম্পর্টেন্সটা বললাম, তাহলে এরপরে আমরা আসি যে কিছু বেসিক জিনিস জানতে হবে এই এক্সপেরিমেন্টটা করার জন্য। এর মধ্যে একটা জিনিস আমরা জানতে চাই যে ইভোপোরেশন এবং বয়লিং এদের মধ্যে ডিফারেন্স কেউ কি বলতে পারবো যে ইভেপোরেশন আর বয়লিং এর মধ্যে ডিফারেন্স কি? দুইটা টার্মই তো আমরা শুনি। ইভাপোরেশনটা ঘটে নর্মালি অ্যাটমসফেরিক প্রেসার রিডিউস করে, আর বয়লিংটা ঘটে হচ্ছে বয়লিং টেম্পারেচারে নিয়ে যায় অ্যাটমসফেরিক কন্ডিশন। ইভেপোরেশনটা কিসে ঘটে বললাম? সাপোজ আমরা অ্যাটমসফিয়ারিক। যদি বলি ওয়াটারের টেম্পারেচার আমরা কনস্ট্যান্ট রাখলাম রুম টেম্পারেচারে, আমরা যদি হচ্ছে এর প্রেসারটা কমায় রিডিউস করি, যে 1 অ্যাটমসফিয়ার থেকে নিচের দিকে নামায় আসি, হুম। এটাকে বলবো ইভাপোরেশন। আচ্ছা, আর বয়লিং হচ্ছে হিট দিয়ে যেটা আমরা ইভাপোরেট করতেছি, ভ্যাপার তৈরি করতেছি সেটা। মোটামুটি ঠিক আছে, বাট ইভাপোরেশনের ব্যাপারটা হচ্ছে কি যে তোমার প্রেসার রিডিউস করতে হবে এমন না, ইভাপোরেশন তোমার যে কোনো টেম্পারেচারেই হইতে পারে। আমরা ধরো যে নদী বা পুকুরে থেকে দেখি না যে পানি মাঝে মাঝে ইভেপোরেট হয়ে চলে যায়, বা তুমি ধরো ফ্লোরের মধ্যে ধরো এমনিতে পানি রেখে দিছো, ওইটা কিন্তু তুমি হিট করছো না বা তুমি প্রেশারও রিডিউস করছো না, বাট এটা কি হয়, ব্যাপার হয়ে কিন্তু উড়ে চলে যায়। তো এই জিনিসটা হচ্ছে ইভ্যাপোরেশন। ইভ্যাপোরেশনটা যে কোনো টেম্পারেচারে হইতে পারে, এবং সে হয়তো লিকুইডের ইন্টারফেসটা হয়তো তোমার অ্যাটমসফিয়ারের সাথে থাকবে। তো এটা এটা হচ্ছে ইভ্যাপোরেশন। আর বয়লিং হচ্ছে যে তুমি কোন একটা লিকুইড সলিড ইন্টারফেসের মধ্যে বয়লিংটা ঘটবে, যে আমরা কোন একটা সলিড সারফেসকে হিট করি এবং হলো যে ওই অ্যাটমসফিয়ারিক প্রেসার বা যে প্রেসার থাকুক ওই প্রেসারের করেসপন্ডিং যে স্যাচুরেশন টেম্পারেচার, ওই টেম্পারেচারে যখন আমরা রিচ করবো হিটের মাধ্যমে, তখন হলো যে ওই লিকুইড মলিকুল গুলো ভ্যাপারাইজ হয়ে যাবে, তো ওইটাকে আমরা বলবো বয়লিং। বাট ইভেপোরেশনে আমরা কোন রকম হিট দেই না, এটা যে কোনো টেম্পারেচারে হইতে পারে। কিছু কিছু মলিকুল দেখা যায় যে হিট অ্যাবজর্ব করে হালকা হয়ে যায়, এবং তারা যখন অ্যাটমসফিয়ারে আসে, তো তখন ওখান থেকে তারা মানে লিকুইড থেকে বের হয়ে বাতাসে চলে যায়। তো এটা যে কোনো টেম্পারেচারে হইতে পারে, বাট এটার রেটটা অনেক স্লো। ইভেপোরেশনের রেটটা অনেক স্লো, আর বয়লিং যখন আমরা করতেছি এটার রেটটা অনেক ফাস্ট। তো এটা হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স। স্যার আপনি যেটা বললেন যে ইভাপোরেশন, সরি, বয়লিংটা কি সারফেসে হয় এটা বললেন? বয়লিং হচ্ছে তোমার সলিড লিকুইড ইন্টারফেসে হবে। মনে করো যে একটা পাত্রর সারফেসটাকে আমরা হিট করতেছি। তো পানি পানি যেটা আছে, পানি হলো তোমার ওই সলিড সারফেসের সাথে যেসব জায়গায় তোমার কন্ট্যাক্টে আছে ওইসব জায়গায় হলো যে তোমার বয়েল হবে। তো বয়লিংটা হয় তোমার সলিড লিকুইড ইন্টারফেসে, আর ইভেপোরেশন হচ্ছে তোমার লিকুইডের ইন্টারফেস যেটা অ্যাটমসফিয়ারের সাথে আছে ওইখানে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের বয়লিং কার্ভ। তো বয়লিং কার্ভটা আমরা পড়তেছি কারণ হলো যে আমরা অবজেক্টিভের মধ্যে দেখলাম যে আমরা নিউক্লিয়েট এবং কনভেকশন এই রিজন গুলোকে অবজার্ভ করতে চাই। তো এটা টিপিক্যাল একটা বয়লিং কার্ভ। এটা হচ্ছে যে তোমার ম্যাক্সিমাম যে ফ্লুইড গুলো আছে সবাই মোটামুটি এই কার্ভটা ফলো করে, মানে এই ট্রেন্ডটা ফলো করে। কিছুটা কম বেশি হইতে পারে মানে, বাট ওভারঅল যে ট্রেন্ডটা ওইটা এরকমই থাকে। তো বয়লিং কার্ভকে হলো 4টা রিজিয়নে ভাগ করা যায়। এই যে একটা হচ্ছে তোমার ন্যাচারাল কনভেকশন বয়লিং, এই রিজিয়ন। একটা হচ্ছে তোমার নিউক্লিয়েট রিজিয়ন, এটা ট্রানজিশন রিজিয়ন, আর এটা হচ্ছে তোমার ফিল্ম রিজিয়ন। এবং হলো আমরা দেখি যে এক্স এক্সিসে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ডেল্টি এক্সএস। এটার মানে হচ্ছে টিএস এবং টি সেটের ডিফারেন্স। এটার মানে হচ্ছে টিএস মানে হচ্ছে তোমার যে সারফেস, যে সলিড সারফেসটাকে আমরা হিট আপ করতেছি। মনে করো একটা পাত্র, ওই পাত্রটার যে টেম্পারেচার, সারফেসের টেম্পারেচার, ওটাকে আমরা বলবো টিএস। আর স্যাচুরেশন টেম্পারেচার হচ্ছে যে ওয়াটারের স্যাচুরেশন টেম্পারেচার একটা নির্দিষ্ট প্রেসারে। তো এদের যে ডিফারেন্স, ধরা যাক হলো ওয়াটারের বয়লিং টেম্পারেচার হচ্ছে, স্যাচুরেশন টেম্পারেচার হচ্ছে 100°C, আর আমি সারফেস যেটার মধ্যে হিট করতেছি ওইটার টেম্পারেচার হচ্ছে 110। তাহলে আমার ডেল্টি এক্সএসটা হবে 10°। তাহলে এই এক্স এক্সিসে ওইটাকে প্লট করা হয়েছে যে স্যাচুরেশন টেম্পারেচারের চেয়ে সারফেস টেম্পারেচার কতটুকু বেশি আছে সেটা। আর ওয়াই এক্সিসে আমরা দেখতে পাচ্ছি কিউ বয়লিং, এটা হচ্ছে তোমার হিট ফ্লাক্স। এটা তোমরা যদি ইউনিটটা দেখো তাহলেও বুঝতে পারবা। হিট ফ্লাক্সের হিসাব হচ্ছে যে তোমার
আমার যে সারফেসটা থাকবে, যে সারফেসটাকে আমরা হিট করতেছি, ওই সারফেসের প্রতি মিটার স্কোয়ার থেকে কি পরিমাণ হিট বের হচ্ছে, ওইটা হচ্ছে আমাদের হিট ফ্লাক্স। ঠিক আছে? তো হলো যে আমরা যখন দেখি যে, মনে করো আমি হিট দিচ্ছি 0 থেকে 100 ডিগ্রি পর্যন্ত দিলাম, ধরলাম যে এটা পানির জন্য বয়লিং কার্ভ। তাহলে যখন আমি 100 ডিগ্রিতে রিচ করছি, তখন পর্যন্ত আমার কোনো হিট ফ্লাক্স ছিল না। তারপরে যখন আমি এক্সেস দিচ্ছি, মানে আমি যখন এক্সেস হিট দেওয়া শুরু করলাম, তারপর দেখলাম কি যে আমি এক্সেস এর সাপেক্ষে দেখবো, এর আগে যে হিট ফ্লাক্স ছিল ওইটাকে আমরা কিন্তু কনসিডার করতেছি না, মানে আমরা শুধু বয়লিং এর পোর্শনের জন্য দেখতেছি। এর আগের যে পোর্শন ওইটা আমরা কনসিডার করতেছি না, হিট ফ্লাক্স ওই সময় কত ছিল ওইটা আমরা দেখতেছি না। আমরা দেখতেছি যখন আমরা এক্সেস দেওয়া শুরু করলাম, তখন হিট ফ্লাক্সটা বাড়া শুরু করলো, মানে বয়লিং এর জন্য যেটা আমরা পাচ্ছি। এবং হলো প্রায় 5 ডিগ্রি পর্যন্ত যে রিজিয়নটা, ওইটাকে বলা হচ্ছে ন্যাচারাল কনভেকশন রিজিয়ন। এইখানে যেটা হয় যে আমরা এক্সপেক্ট করি যে কি 100 ডিগ্রিতে দিছি পানির বুদবুদ ওঠা শুরু করবে, মানে আমরা এটা এক্সপেক্ট করি, বাট প্র্যাকটিক্যালি ওইটা আমরা অবজার্ভ করি না। যেটা অবজার্ভ করি সেটা হচ্ছে যে প্রায় 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস এক্সেস হওয়া পর্যন্ত বুদবুদ দেখা যায় না। ওই সময় কি হয় যে সারফেসের আশেপাশে, যে তোমার সারফেসের সাথে কন্ট্যাক্টে যে মলিকুল গুলো ছিল, ওরা হলো যে কিছু পরিমাণে সুপারহিটেড হয়, এবং সুপারহিটেড হয়ে ওরা দেখা যায় উপরে উঠে যায়, এবং ওরা যখন সারফেসে রিচ করে তখন তারা ইভাপোরেট করে চলে যায়। ওই সময় তারা ভ্যাপার হয়ে চলে যায়, বাট এর মধ্যে কোনো বাবল ফর্ম করে না। তো এই জিনিসটাকে আমরা ন্যাচারাল কনভেকশন বয়লিং বলি। এই কারণ এখানে যে ইভাপোরেশনটা হচ্ছে, এই এটা পুরোটাই হচ্ছে তোমার ন্যাচারালি কনভেকশনের মাধ্যমে হচ্ছে আর কি। মানে ধরো একটা ডেনসিটি ডিফারেন্সের মাধ্যমে, বা ধরো বুয়েন্সি যে ব্যাপারটা আছে, মানে একটা ফ্লুইডের মধ্যে আরেকটা ফ্লুইড কোনটা উপরে যাবে নিচে যাবে, এটা কি আমরা বলি কি, এটাকে তো আমরা বলি বুয়েন্সির ধর্ম, তাই না? তো ওই পুরোপুরি ওই জিনিসটার উপর বেস করে এখানে বয়লিংটা হয়। এছাড়া কোনো এক্সটার্নাল ফোর্স নাই, বা ধরো আহ এটার উপরে কোনো রকম আহ, মানে সারফেসের উপরে, সলিড সারফেসের উপরে কোনো অংশ মানে বাবল ফর্ম করে থাকে, এরকম কিছু না। ঠিক আছে? তো এইভাবে প্রথম 4-5 ডিগ্রি পর্যন্ত ন্যাচারালি কনভেকশনের মাধ্যমে জাস্ট ও হিটটা রিসিভ করে উপরে উঠে যাবে, সারফেসে গিয়ে সে ইভাপোরেট করে চলে যাবে। এই রিজিয়নটাকে আমরা বলতেছি ন্যাচারাল কনভেকশন বয়লিং। এটা হচ্ছে আমার এ পয়েন্ট। তারপর যখন আমি এ পয়েন্ট রিচ করলাম, তারপরে আমি যে রিজিয়নটাতে আসতেছি সেটা হচ্ছে নিউক্লিয়ার স্যার বয়লিং। হ্যাঁ, স্যার সুপার হিটেড হয়ে ইভাপোরেট করার ব্যাপারটা আরেকবার বলবেন? মানে সে ধরো সুপার হিট হচ্ছে, মানে 100 ডিগ্রি পানির কথা বলছি, ধরো ধরো সে 104 ডিগ্রিতে আছে আমার সার্ফেসটা। তাহলে যেটা হবে কি যে ওই যে সারফেস, যেটা সলিড সারফেস, ওই সারফেসের গায়ে যে মলিকুল গুলো আছে ওরা ধরো 104 ডিগ্রিতে আছে। তো ওরা হলো হিটটা রিসিভ করে উপরের দিকে উঠে যাবে, এবং তারা যখন, এবং ও যখন উপরের দিকে উঠে যাবে তখন অপেক্ষাকৃত যে ঠান্ডা মলিকুল গুলো ওরা এসে ওর জায়গাগুলো রিসিভ করবে আর কি, মানে ওর জায়গায় এসে বসবে। যে হিট আপ হবে সে অলওয়েজ হলো উপরে উঠে যাবে। ঠিক আছে? তাহলে এভাবে সে উপরে উঠে যখন সারফেস পর্যন্ত পৌঁছাবে, মানে ওয়াটার একদম উপরে, তো সে ওইখান থেকে এদের মধ্যে কিছু কিছু মলিকুল গুলো তখনই হিট ইভাপোরেট করে চলে যাবে, মানে সে গ্যাস হয়ে যাবে। গ্যাস হয়ে সে, মানে গ্যাস না, গ্যাস আর ভ্যাপারের মধ্যে ডিফারেন্স আছে, ভ্যাপার হয়ে যাবে। ভ্যাপার হয়ে সে উপরে চলে যাবে। তারপরে আবার নতুন মলিকুল গুলা এসে ওই জায়গাটাতে এসে বসবে, ওই কন্ট্যাক্টে আসবে, এবং সে আবার সুপারহিটেড হয়ে, মানে ধরো 104 বা 105 ডিগ্রি থেকে এসে সে আবার উপরে চলে যাবে। মানে এইভাবে হলো তোমার ইয়াটা হইতে থাকবে, মানে এই রিজিয়নে এইভাবে বয়েল হইতে থাকবে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা। তারপরে যখন এই রিজিয়নটা পার হইলো, এর আগ পর্যন্ত কিন্তু আমরা বাবল দেখতে পাইনি। এরপরে যখন 105 ডিগ্রিতে রিচ করলো, আমি ওইভাবে বলতেছি, মানে এক্সেস টেম্পারেচার যখন 5 বা 6, তখন দেখা যাবে কি বাবল ফর্ম করা শুরু করবে। মানে সারফেসের যে ছোট ছোট কয়েকটা এরকম নিউক্লিয়েশন সাইট থাকে, মানে পুরো সারফেসের মধ্যে কয়েকটা সাইট থেকে এরকম হলো যে বাবল, ছোট ছোট বাবল বের হবে আর কি। এবং এবং রিজিয়নটা হচ্ছে খুব কম, মানে পুরো সারফেস থেকে এরকম আসবে না, কয়েকটা জায়গা থেকে এরকম বাবল ফর্ম করে উপরে উঠবে। সো তারা কিছু দূর উপরে ওঠার পরেই ভেঙে যাবে, তারা লিকুইডের মধ্যেই কলাপস করবে।
তারপরে যখন আমরা এক্সেস টেম্পারেচার আরো বাড়াবো, ধরো এই পয়েন্ট হচ্ছে বি পর্যন্ত আমরা রিচ করলাম, তারপর যখন টেম্পারেচার আরো বাড়াবো তখন যেটা হবে যে এবার আরো বেশি সংখ্যক নিউক্লিয়েশন সাইট থেকে তোমার বাবল ফর্ম করবে, এবং যেহেতু আরো বেশি সংখ্যক সাইট থেকে ফর্ম করতেছে তো তারা দেখা যাবে একসাথে রিচ করে মানে একসাথে তোমার একসাথে হয়ে আরো বড় বাবল ফর্ম করবে। তো ওই বাবল গুলা দেখা যাবে যে ওই পর্যন্ত তোমার একদম উপরের সার্ফেস পর্যন্ত যেতে পারে, এবং ফ্রি সার্ফেসে গিয়ে সে তারপরে গিয়ে ব্রেক করবে আর কি। ঠিক আছে, তাহলে নিউক্লিয়েট বয়লিং এর ব্যাপারটা হচ্ছে এখানে আমরা এই রিজিয়নে হলো বাবল ফর্মেশন শুরু হয়। ঠিক আছে, তাহলে তারপরে এইভাবে তো বাড়ছে, এবং হলো যে আমাদের হিট ফ্লাক্সও বাড়তেছে। মানে আমি যত হিট বাড়াচ্ছি, মানে আমার যে সলিড সার্ফেস থেকে তত বেশি হিট জেনারেট হচ্ছে পার মিটার স্কয়ার। তো শেষ পর্যন্ত এইভাবে বাড়তে বাড়তে একটা সময় হবে কি যে আমার যে সারফেস গুলা, আমি তো বলতেছি সারফেসের উপরে বাবল ফর্ম করতেছে, বাবল ফর্ম করতে করতে দেখা যাবে যে আমার সারফেসের উপরে একটা মানে একটা উল্লেখযোগ্য পরিমাণ অংশ এরকম ভ্যাপার বাবল দিয়ে ঢেকে আছে আর কি, আমি যত টেম্পারেচার বাড়াচ্ছি। তো ফলে হচ্ছে কি ওইটা একটা ইনসুলেশন লেয়ারের মতো কাজ করে, যে আগে যেই হারে হিটটা হলো ওয়াটার মধ্যে যাচ্ছিল তখন হলো যে একই হারে আর যাবে না। ঠিক আছে, একই হারে আর যাবে না। তো তখন দেখা যাবে যে তোমার হিটের এই ইনসুলেশন লেয়ার বা ব্যারিয়ারটা ক্রস করে যাইতে সময় লাগে। এই কারণে আমরা যে হারে বাড়তেছিল ওই একই হারে বাড়বে না এই যে আমার এই যে হিট ফ্লাক্সটা, এবং একটা সময় বাড়ার রেটটা কমতে কমতে একটা তোমার ম্যাক্সিমাম একটা পয়েন্ট এসে রিচ করবে, সেটা হচ্ছে সি। ঠিক আছে, এই সি পয়েন্টে আসার পরে এর চেয়ে বেশি আমরা হিট ফ্লাক্স আর পাই না। বুঝতে পারছো কারণ রিজনটা কি? কারণ হলো আমার হলো ওই সলিড সারফেসের উপরে একটা ব্যাপারের একটা ব্যারিয়ার তৈরি হয়ে যাচ্ছে এখানে। ব্যাপারের ব্যারিয়ার তৈরি হয়ে যাওয়ার কারণে আমি একটা ম্যাক্সিমাম একটা পয়েন্ট পাই যার উপরে আর সে যাবে না। এবং পরবর্তীতে যখন আরো বেশি পরিমাণে তোমার ফিল্ম এই মানে ব্যাপারের ব্যারিয়ারটা তৈরি হবে, মনে করো যে আরো বেশি সারফেসে সে ঢেকে যাচ্ছে, তখন যেটা হবে যে হিটের যে হিট ফ্লাক্স যেটা ওইটা আরোই কমতে থাকবে। ঠিক আছে, সো আমরা সি থেকে ডি পোর্শন ওইটাই দেখি যে ভ্যাপার ব্যারিয়ার তৈরি হয়ে যাওয়ার কারণে হিট ট্রান্সফারটা আরো কম হচ্ছে, এবং কমতে কমতে সে হিট ফ্লাক্সটা একটা মিনিমাম একটা পয়েন্ট এসে রিচ করে, যেটাকে বলা হচ্ছে আমাদের লেইডেন ফ্রস্ট পয়েন্ট। ঠিক আছে, যেখানে আমাদের হিট ফ্লাক্সটা হচ্ছে মিনিমাম। তো এই পয়েন্টে আসার পরে আমরা যখন আরো হিট দিতে থাকি, তখন যেটা হয় যে পুরো ব্যাপার ব্যারিয়ার তৈরি হয়ে গেছে, এবং হলো যে আমি আরো হিট দিচ্ছি, সো এই হিটটা কোথায় যাবে? একটা পর্যায়ে এসে দেখা যায় যে রেডিয়েশনের মাধ্যমে হিটটা তখন ট্রান্সফার হইতে থাকে। বুঝতে পারছো? মানে হিট ট্রান্সফার তো তোমার বিভিন্ন তিনটা তোমার মিডিয়াম আছে, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। এর আগ পর্যন্ত রেডিয়েশনের মাধ্যমে হিট ট্রান্সফারটা ছিল খুবই কম, কন্ডাকশন কনভেকশনের মাধ্যমে হিট ট্রান্সফারটা হচ্ছিল বেশি। কিন্তু যখন আমি হিট বাড়ায় যাচ্ছি তখন একটা পর্যায়ে ভ্যাপার ব্যারিয়ারের কারণে কন্ডাকশন কনভেকশনের মাধ্যমে আর হিট ট্রান্সফার আর হচ্ছে না তেমন। তাহলে এখন কি হবে যে রেডিয়েশনের মোডটার যে ইয়াটা ওইটা বেশি, মানে ওইটাই বেশি প্রাধান্য রাখবে আর কি। সো ওই রেডিয়েশন মোডের মাধ্যমে হিটটা হলো যে ট্রান্সফার হয়ে হয়ে এইভাবে তখন বাড়তে থাকবে আর কি, ধরো ই পয়েন্ট পর্যন্ত রিচ করবে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের বয়লিং কার্ভ। এর মধ্যে দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম ক্রিটিক্যাল হিট ফ্লাক্স আর লেডেন ফ্রস্ট পয়েন্ট। সি পয়েন্টটা আমাদের জন্য বোঝাটা ইম্পর্টেন্ট, কারণ হলো আমরা বুঝতে পারতেছি যে এই পরিমাণ এক্সেস টেম্পারেচার যদি আমরা রাখি তাহলে আমরা হাইয়েস্ট পরিমাণ হিট ফ্লাক্স পাবো যদি আমরা কোন একটা ফ্লুইডের মধ্যে হিট ট্রান্সফার করতে চাই। তাহলে এক্সেস টেম্পারেচারটা কত রাখা উচিত এটা আমরা বুঝবো। এখন তোমরা হয়তো বলতে পারো যে আমরা আরো বেশি যদি রাখি তাহলে কার্ভের উপরে তো আরো বড় উঁচা পয়েন্ট আছে আর কি, তাই তো? বাট এখানে নেওয়াটা আমাদের জন্য ফিজিবল না, কেন বলতো? কেউ কি বলতে পারবা যে কেন আমরা সি পয়েন্টেই রাখতে চাবো, কেন ই পয়েন্ট বা আরো উপরের দিকে পয়েন্টে যাব না? কস্ট প্লাজার হ্যাঁ বলো। তখন হচ্ছে আমার
মানে ফ্লুইডের মধ্যে, অ্যাকচুয়াল ফ্লুইডের মধ্যে হচ্ছে হিট ট্রান্সফারটা কমে যাচ্ছে, কমে যাওয়ার কারণে ওই হিটটা হয়তো বা আবার মেটাল অ্যাবজর্ব করে নিতে পারে, ওইটা আবার মেটালকে গলায় ফেলতে পারে, মানে নষ্ট হয়ে যেতে পারে, মেটালটা বার্নিং হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা একটা সম্ভাবনা আছে। আর প্লাস তুমি দেখো যে তোমাকে এক্সেস টেম্পারেচার কত দিতে হবে। মানে আমি যদি ই পয়েন্টে রাখতে চাই, আমাকে এক্সেস টেম্পারেচার রাখতে হবে ধরো 1000 বা 1500 এরকম। সো ওই পরিমাণ আহ, ওইটা আমাদের জন্য সেফও না। আর এটা আমরা চাই না যে এটা ঘটুক, যে এত মেল্টিং টেম্পারেচার ক্রস করে ফেলুক। ডেল্টি এক্সেস যদি 1000 ডিগ্রি হয়, তার মানে বুঝতে পারতেছো যে ম্যাক্সিমাম মেটালের গলনাঙ্ক কিন্তু 1000 ডিগ্রির কম। সো ওরা কিন্তু গলে যাবে। হ্যাঁ, তো আমরা যদি হিট ফ্লাক্স এখান থেকে আরো বাড়াতে চাই, তাহলে দেখা যাবে যে আহ, আমাদের মেটালটা গলে যেতে পারে, যেটাকে বলা হয় বার্ন আউট। তো বার্ন আউট ফেনোমেনা বলে এটাকে। তো এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা হচ্ছে যে আমি যখন সি পয়েন্টে থাকি, তখন তো আমি হাইয়েস্ট একটা হিট পাচ্ছি, এবং হলো কি আমার কিন্তু একটা ব্যাপার ব্যারিয়ার তৈরি হয়ে গেছে। ব্যাপার ব্যারিয়ার তৈরি হয়ে গেছে। তো প্র্যাকটিক্যালি আমরা যেটা মানে অবজার্ভ করি, যে আমরা হলো যে এই এই রিজিয়নটা না, আমরা হলো যে অ্যাকচুয়ালি খুব একটা অবজার্ভ করি না এই জায়গাটা। আমরা প্র্যাকটিক্যালি যখন দেখি, আমরা এই এই জায়গাটা দেখি না, সরাসরি যেটা সি থেকে ইতে চলে যায়। এটা হলো যে আমরা অবজার্ভ করি। এটা রিজন হচ্ছে যে যখন আমি এই সি পয়েন্টে রিচ করলাম, তারপরে আমি হলো ধরো আরো হিট বাড়াচ্ছি, মানে আমি ধরো ক্রিটিক্যাল হিট ফ্লাক্স বাড়াবো, তাহলে তখন আমার স্যাচুরেশন টেম্পারেচারটা বাড়বে। মানে স্যাচুরেশন না, এক্সেস টেম্পারেচারটা বাড়বে। তো এই পয়েন্টে যাওয়ার পরে আমি আরো হিট দিলে যেটা হয়, সেটা হচ্ছে যে আমার ব্যাপার ব্যারিয়ার তৈরি হয়ে আছে। সো আমি যত এক্সেস টেম্পারেচার বাড়াবো, আমার ফ্লুইডের যে আহ, তোমার হিটটা অ্যাবজর্ব করতে হবে, তাই না? তুমি ধরো হিট দিচ্ছ, তো ওই হিটটা তো ওয়াটারটাকে অ্যাবজর্ব করতে হবে। বাট তুমি যদি এক্সেস হিট দিতে থাকো, তাহলে ওয়াটারটা দেখা যায় যে ওই যে হিটটা যে অ্যাবজর্ব করার যে ক্যাপাসিটি, ওইটার বাড়ে না। সে ধরো ওই পর্যন্তই হিটটা রিসিভ করতে পারে। তার ফলে যেটা হয় যে ওয়াটারের মধ্যে ওই হিটটা যায় না, তাহলে ওই হিটটা কই যাবে? ওই হিটটা ওই ব্যাপার ব্যারিয়ারের মধ্যেই থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে হলো কি সলিড যে সারফেস, ওইটার টেম্পারেচারটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে, কারণ ওই হিটটা ওয়াটারে যাচ্ছে না। তাহলে ওটা বেড়ে গেল, এবং ওইটার টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে ধরো সারফেস টেম্পারেচার আরো বেড়ে গেল। ঠিক আছে, তাহলে ওই হিটটা ধরো সে পানিতে ছাড়তে চাবে আবার, তাই না? কিন্তু হলো যে পানি তো নিতে পারতেছে না, তাহলে ওই হিটটা কোথায় যাবে? আবার হলো তোমার সার্ফেসের মধ্যেই আছে। তোমার সলিড সার্ফেস থেকে হিটটা আর বের হচ্ছে না। এই কারণে যেটা হয় যে তখন টেম্পারেচার হুট করে ধরো অনেক বেশি বেড়ে যায়, সি থেকে সরাসরি এরকম জাম্প করে ইতে চলে আসে। এক্সেস টেম্পারেচার অনেক বেড়ে যায়, ইতে চলে আসে, এবং তোমার যে যে মেটালটা, যে সলিড সারফেস যেটা, ওইটা তোমার গলে যেতে পারে। এবং হলো যে এটার অনেকগুলো এক্সপেরিমেন্ট করা হয়েছে। সো এই কারণে আমরা এটাকে অ্যাভয়েড করি। আমরা ট্রাই করি যে ক্রিটিক্যাল হিট ফ্লাক্সের একটু নিচেই থাকতে, কারণ হলো যে এটা ক্রস করতে গেলে বার্ন আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জিনিসটা কি সবাই ক্লিয়ার হয়েছিল যে বার্ন আউট কেন হয়? জি স্যার। বার্ন আউট বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি কি পরের পরের স্লাইডে যাব? জি স্যার। ওকে। আচ্ছা, এবার আমরা আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপটা দেখি। তো আমরা হলো যে ওয়াটারের কথা বলতেছিলাম, বাট আমরা আমাদের যে এক্সপেরিমেন্ট, এখানে হলো আমরা আমাদের এক্সপেরিমেন্টটা করছি অন্য একটা লিকুইড দিয়ে। লিকুইডের নাম এখানে যেটা দিয়ে ওইটা না, এটার নাম হচ্ছে 4N R141 সম্ভবত। এটা তোমরা একটু দেখে নিও, 4N R141B। হ্যাঁ, এটা হচ্ছে লিকুইডটার নাম। সো এই লিকুইডটা, যে এটা হচ্ছে ওই লিকুইডটা আর কি। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল তোমার পাত্র, যেটার মধ্যে আমরা ওই 4N R41B এই লিকুইডটা নিছি, এবং এটাকে আমরা বয়েল করব। তো বয়েল করার জন্য আমাদের এখানে কিছু প্যারামিটার মাপতে হবে। এবং আমাদের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, যে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছি এখানে, দেখো না, কপার স্লিভ এন্ড হিটিং এলিমেন্ট। ঠিক আছে,
এই জিনিসটা হলো যে আমার সিলিন্ডারের ওয়াটারের মধ্যে, ওয়াটার না মানে ফোরেনের মধ্যে এই মেটালটা আছে, ঠিক আছে? এই মেটালটার সাথে কানেক্টেড হচ্ছে একটা ভেরিয়েবল ট্রান্সফরমার, ঠিক আছে? এখান থেকে ওয়্যারের মাধ্যমে ওই সলিড সলিড যে ইয়েটা বললাম, সারফেসটা, বা ধরো এটা এটা একটা সিলিন্ড্রিক্যাল তোমার মেটাল, ঠিক আছে? সিলিন্ড্রিক্যাল মেটাল, এটা কপারের। এই জিনিসটা হলো যে তোমার ওয়্যারের মাধ্যমে একটা ভেরিয়েবল ট্রান্সফরমারের সাথে কানেক্ট করা, ঠিক আছে? সো আমরা যখন এটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করি, ওটার মধ্যে তোমার এটা হাইলি রেজিস্ট্যান্ট, এটার মধ্যে রেজিস্টিভ এলিমেন্ট আছে, এটার কারণে ওর কি ও হিটেড হয়, ঠিক আছে? এই সিলিন্ডারটা হিটেড হয়, এবং এই হিটটা হলো যে তোমার এই লিকুইডের মধ্যে ট্রান্সফার হয়, ঠিক আছে? তো আমাদের এখানে ভোল্ট মিটার এবং অ্যামিটার আছে, যেগুলোর মাধ্যমে আমরা ভোল্টেজ আর তোমার কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা আমরা দেখতে পারি, ঠিক আছে? তাহলে এই ভেরিয়েবল ট্রান্সফরমারের মাধ্যমে আমরা হলো যে এই যে সলিড যে সিলিন্ড্রিক্যাল যে কপার এলিমেন্ট আছে, হিটিং এলিমেন্ট, এটাকে আমরা হিট করব, এবং এই হিটটা ট্রান্সফার হবে তোমার এই লিকুইডে, এবং এই লিকুইডটা ধরো তোমার হিটটা রিসিভ করে একটা সময় যখন সে তার স্যাচুরেশন টেম্পারেচার রিচ করবে, সে বয়েল করা শুরু করবে। তো বয়েল করে সে উপরের দিকে উঠতেছে, এবং উপরের দিকে উঠার পরে সে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কন্ডেন্সার আছে, এই যে ওয়াটার এখান এখান দিয়ে ওয়াটারটা ঢুকে, তারপর হলো যে এখান দিয়ে আবার বের হয়ে যায়। তো এখানে ওয়াটার ইনলেট টেম্পারেচার মাপা এবং ওয়াটার আউটলেট টেম্পারেচার মাপার জন্য দুইটা থার্মোমিটার আছে। এবং হলো যে এখানে কন্ডেন্সারটা কেন দেওয়া হইলো, এটা হচ্ছে প্রশ্ন। কেউ কি বলতে পারবা যে এখানে আমরা কেন একটা কন্ডেন্সার ইউজ করতেছি? লিকুইডটাকে রিসাইকেল করার জন্য, তাহলে তো চলে যাবে। রিসাইকেল করার জন্য এটা একটা হইতে পারে, বাট এটা মূল রিজন না। এখানে মূল রিজন হচ্ছে যে আমরা আমরা চাচ্ছি কি বয়লিং টেম্পারেচারটা ফিক্স রাখতে। আমাদের এখান থেকে যখন ভ্যাপার ফর্ম করবে, সে যদি এখানে ওঠে, ভ্যাপারের অ্যামাউন্ট যখন বেড়ে যাবে, ও কিন্তু কি হবে, মানে ওর প্রেশারটা, ভ্যাপারের প্রেশারটা বেড়ে যাবে। ভ্যাপারের প্রেশার বেড়ে গেলে হলো যে এখানে যে বয়লিং টেম্পারেচার, ওইটাও চেঞ্জ হয়ে যাবে, ওইটাও বেড়ে যাবে। সো আমরা একটা নির্দিষ্ট প্রেশার মেনটেন করতে চাই, যাতে হলো যে আমাদের সিস্টেমের মধ্যে স্যাচুরেশন টেম্পারেচারটা ফিক্স থাকে। তো এই কারণে আমরা যখন ওয়াটারটা পাস করি ওর মধ্য দিয়ে, তখন কিছু পরিমাণ ভ্যাপার কন্ডেন্স হয়ে যায়, এবং ভ্যাপার যখন কন্ডেন্স হয়ে যায়, ওর প্রেশারটা কমে যায়। সো আমরা ওইভাবেই ওয়াটারটা চালনা করতেছি এই সিস্টেমের ভিতর দিয়ে, যাতে আমার প্রেশারটা কনস্ট্যান্ট থাকে, এবং সেটা আমরা দেখতেছি এই প্রেশার গজের মাধ্যমে। এই প্রেশার গজের মধ্যে আমরা অলওয়েজ দেখি যে আমাদের প্রেশারটা কনস্ট্যান্ট রাখা যায় কিনা, এটার জন্য আমরা ওয়াটার বাড়াই বা কমাই, যেভাবে ইয়া করলে আমাদের হলো প্রেশারটা কনস্ট্যান্ট থাকবে, আমরা ওইটাই করি। ওয়াটার ফ্লো বাড়ায় দিলে তখন প্রেশারটা ড্রপ করে, কারণ হলো যে ব্যাপারটা কন্ডেন্স হয়ে যায়। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস আছে যে আহ এখানে একটা থার্মোকাপল দিয়ে তোমার টেম্পারেচারটা মেজার করা হয়, যে ডিজিটাল টেম্পারেচার ইন্ডিকেটর। এই জিনিসটা দেখো তোমরা কানেক্টেড কিসের সাথে, এই যে যে মেটালটা আছে হিটিং এলিমেন্টের উপরে, এই জিনিসটা এই ডিজিটাল টেম্পারেচার ইন্ডিকেটরের সাথে কানেক্টেড। এটা হচ্ছে একটা থার্মোকাপল, এটা দিয়ে আমরা হিটিং এলিমেন্টের টেম্পারেচারটা দেখি, ঠিক আছে? তাহলে আমরা মূলত আমাদের এক্সপেরিমেন্টে 7টা জিনিস হলো মেজার করব, মানে আমাদের এক্সপেরিমেন্টের জন্য। একটা হচ্ছে ভোল্টেজ, কারেন্ট, তারপরে হিটিং এলিমেন্টের টেম্পারেচার, ওয়াটার ইনলেট টেম্পারেচার, ওয়াটার আউটলেট টেম্পারেচার, তারপরে লিকুইড টেম্পারেচার, যেটা হচ্ছে আমাদের যে স্যাচুরেশন টেম্পারেচার ওটাকে রিপ্রেজেন্ট করে, আর হচ্ছে ওয়াটারের ফ্লো মিটার থেকে ওয়াটার ফ্লো রেটটা দেখি। এই 7টা জিনিস আমরা আমাদের এক্সপেরিমেন্টে মেজার করবো। তাহলে আমরা এখন হলো যে দেখি যে এক্সপেরিমেন্টে আমরা অ্যাকচুয়ালি কিভাবে ডেমনস্ট্রেট করা হয়েছে, এটা তোমাদেরকে দেখাই। তোমরা কি দেখতেছো?
জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওই সেটআপটা। তো আমরা যে সিলিন্ডারের কথা বললাম, যে সিলিন্ডারের ভিতরে যে ওই লিকুইডটা রাখা আছে, এটা হচ্ছে ওই লিকুইডটা, ঠিক আছে? এটা হচ্ছে ওই সিলিন্ডারটা, এটা হচ্ছে এই লিকুইড। এই লিকুইডের মধ্যে যে কালো যে পোর্শনটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের ওই হিটিং এলিমেন্টটা, কপারের হিটিং এলিমেন্ট। এইটা হলো যে হিটেড হয়, এটা হিটেড হলে ওইখান থেকে হিটটা হলো যে তোমার ওই লিকুইডের মধ্যে যায়। তো এখানে বাম পাশে আমরা দেখতেছি যে এটা একটা ভোল্ট মিটার, নিচে একটা অ্যামিটার, বাম পাশে উপরের দিকে এটা হচ্ছে আমার প্রেসার গজ। তারপর হলো এটা হলো যে ভ্যারিয়েবল ট্রান্সফরমার, এটা দিয়ে আমরা হলো যে কারেন্টটাকে বাড়াই বা কমাই। এই যে এই কালো যে পোর্শনটা দেখতেছো, নিচে বাম পাশে কোনায় যেটা তোমরা একটা মিটার দেখতেছো, এটার মধ্যে আমরা টেম্পারেচারটা দেখি, ঠিক আছে? এটা থার্মোকাপল দিয়ে এটা কানেক্টেড আমার ওই হিটিং এলিমেন্টের সাথে। আর উপরে একটা কন্ডেন্সার দেখা যাচ্ছে, এটা ডান পাশ থেকে পানিটা আসে। আর এটা হচ্ছে আমাদের ওই রোটামিটারটা, যে রোটামিটারের ভিতর দিয়ে হলো যে আমরা পানির ফ্লো রেটটা দেখতে পারি। এই রোটামিটারের সাথে এটা কানেক্টেড আর কি। রোটামিটারের ভিতর দিয়ে পানিটা এসে ওয়াটার ইনলেট এখানে, তারপর এটার ভিতর দিয়ে ঢুকে আলটিমেটলি বাম পাশ দিয়ে আউটলেট দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে? বয়েল হচ্ছে আমরা দেখতেছি। তো এটা হলো যে আমাদের স্ট্রাকচারটা, যেটা তোমাদেরকে দেখালাম। এখানে জিনিসটা আর কি দেখানো হচ্ছে যে কিভাবে বয়েল হচ্ছে, জিনিসটা দেখানো। যেটা হচ্ছে ওয়াটার ইনলেট, এটা হচ্ছে ওয়াটার আউটলেট, এটা হচ্ছে রোটামিটারটা, এটা হচ্ছে আমাদের ওই টেম্পারেচার মেজারমেন্টের জন্য, আর এটা হচ্ছে আমাদের যে প্রেসার গজটা উনি দেখাচ্ছে। এটা অ্যামিটার, উপরে ভোল্টমিটার। আচ্ছা, তো প্রথমে আমরা আমাদের ভেরিয়েবল ট্রান্সমিটার ইউজ করে আমাদের কারেন্টটাকে 0.5 অ্যাম্পিয়ারে রাখছি, ঠিক আছে? 0.5 অ্যাম্পিয়ার রাখার পর আমরা ভোল্টেজ দেখতেছি, ধরো অলমোস্ট 40 ভোল্টের মতো আমরা পাচ্ছি। তো আমরা প্রেসারটা দেখবো, যে আমাদের স্যাচুরেশন প্রেসার হচ্ছে এই 45 আছে, 45 কিলো প্যাসকেল থাকে, ঠিক আছে? এটা তোমরা লিখে রাখতে পারো হয়তো, যে আমরা 45 কিলো প্যাসকেলে আমরা হলো যে আমাদের এক্সপেরিমেন্টটাকে চালনা করছি। এটা হচ্ছে যে আমাদের টেম্পারেচারটা দেখলাম যে 49 ডিগ্রির মতো ছিল। আর এটা হচ্ছে আমার ওই যে হিটিং এলিমেন্টের যে টেম্পারেচার, ওইটা দেখাইছে। তারপর যে উনি ওয়াটারটা ফ্লো রেটটা চেঞ্জ করতেছে, ওয়াটার ফ্লো রেটটা চেঞ্জ করে, এটা হলো যেখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লো রেটটা কত, গ্রাম পার সেকেন্ড ইউনিটটা থাকে। তো এখানে আমরা হলো যে সিস্টেমটা স্টেবল হয়ে যাওয়ার পর আর কি আমরা রিডিং গুলো নিচ্ছি। এখন হলো ওয়াটার ইনলেট টেম্পারেচার, আউটলেট টেম্পারেচার গুলো আমরা দেখবো, ঠিক আছে? তোমরা এই জিনিসটা কি বুঝতে পারছো? এখানে আমরা কি কি নিলাম, ওয়াটার ইনলেট আউটলেট কিন্তু নেওয়া হলো যে এখানে থার্মোমিটার থেকে। আর লিকুইডের মধ্যে হলো যে আমরা লিকুইডের টেম্পারেচারটা দেখছি, যেটা হলো যে আমাদের স্যাচুরেশন টেম্পারেচার ছিল। এই ফার্স্ট সেট অফ রিডিং কি বোঝা গেছে কিভাবে নিছি আমরা? সবাই কি এই জায়গাটুকু ক্লিয়ার? স্যার আমরা ইনলেট আউটলেট হ্যাঁ। এটা কি ওয়াটারের ইয়ে হবে নাকি হচ্ছে ওই লিকুইডটাই? আরেকবার বলো। ইনলেট আউটলেট ফ্লো রেট যেটা মাপা হলো সেটা কি ওয়াটারের নাকি হচ্ছে কি যে লিকুইডটা বয়েলিং হচ্ছে? হ্যাঁ, এটা ওয়াটারে, আমরা ওয়াটার ফ্লো করতেছি, ওয়াটার ফ্লো করে, কন্ডেন্সারের ওয়াটারের? হ্যাঁ মানে এটা কন্ডেন্সারের মধ্য দিয়ে আমরা ওয়াটার ফ্লো করতেছি। ওয়াটার ফ্লো করে আমরা হলো যে এই যে ফোরেন যে লিকুইডটা আছে, ওইটা যে ভ্যাপার, ওইটাকে আমরা কন্ডেন্স করে ফেলতেছি প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, ঠিক আছে? তো আমরা টেম্পারেচার দেখতেছি যে ওয়াটার ইনলেট আউটলেট টেম্পারেচার কত। এইভাবে হলো যে আমরা এক সেট রিডিং নেই, আর বাকিগুলো হলো একইভাবে নিতে হবে। স্যার হ্যাঁ স্যার আমরা যে রিডিং নিলাম এখানে কি স্টেবল হয়েছিল? হ্যাঁ, স্টেবল হওয়ার পরে আর কি আমরা রিডিং নিচ্ছি। এখন ভিডিও দেখে হয়তো তোমরা বুঝতেছো না, বাট যখন স্টেবল হয়েছে আমরা তখন রিডিং নিয়েছিলাম। হ্যাঁ, মানে স্টেবল হইতে কিছুক্ষণ হয়তো সময় লাগবে, তারপরে আর কি আমরা রিডিং নিব, সাথে সাথেই আমরা রিডিং নিব না। স্যার
ওকে, তাহলে আমি কন্টিনিউ করতেছি। তারপর হলো যে দেখো আমরা ওই যে চেঞ্জ করে ভোল্টেজটা বাড়ায় দিচ্ছি, এবং আমরা দেখলাম যে কারেন্ট আসছে আমার 0.6 অ্যাম্পিয়ারে আছে, ভোল্টেজ আছে প্রায় 50 ভোল্টের মতো, আর প্রেসারটাও দেখতেছি প্রায় 45 এ আছে, 45 প্যাসকেল, কিলো প্যাসকেল। ও নিচে আমরা হলো যে টেম্পারেচারটা দেখবো, যেটা হচ্ছে আমার হিটিং এলিমেন্টের টেম্পারেচার 49.5 ডিগ্রির মতো আছে। ঠিক আছে, আমরা এই যে এখানে যে তোমরা দেখো যে এখানে একটা থার্মোমিটার আছে, কিন্তু দেখতেছো তোমরা, এই থার্মোমিটারের মাধ্যমে আমরা ওই যে লিকুইডের স্যাচুরেশন টেম্পারেচার ওইটা আমরা দেখবো। এখান থেকে আবারও হলো যে ওয়াটার ফ্লোরাইড গুলো দেখা হচ্ছে, ওয়াটারের টেম্পারেচার গুলো দেখা হচ্ছে। এবং হলো যে আমরা বাবল ফর্মেশন দেখতে পাচ্ছি, এবং আমরা আমাদের এক্সপেরিমেন্টটা হলো যে নিউক্লিয়েট রিজিয়নে রাখছি। ঠিক আছে, আমরা হলো যে ট্রানজিশন রিজিয়ন, ওই রিজিয়নে আমরা যাই নাই, কারণ হচ্ছে ওই রিজিয়নে গেলে বার্ন আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে মেটাল গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর হলুদ থার্মোমিটারটা দিয়ে কি মেজার করলেন? হলুদ থার্মোমিটারটা রাখা আছে তোমার ব্যাপারের জন্য, তো ব্যাপার আর লিকুইডের টেম্পারেচার একই আসবে, তো আমরা ওই জন্য ওইটা আর দেখি না, জাস্ট একটাই দেখতেছি। লিকুইডের মধ্যে যে থার্মোমিটারটা রাখা ওইটাই দেখতেছি, ওইটাই স্যাচুরেশন টেম্পারেচার। স্যার হ্যাঁ, স্যার আমরা তো জানলামই না যে হিট ফ্লাক্স কত, তো তাহলে নিউক্লিয়েট রিজিয়নে কেমনে রাখলাম? আরেকবার বললো স্যার আমরা তো জানলামই না যে আমাদের হচ্ছে হিট মানে ফ্লাক্স কত। হিট ফ্লাক্স কত, তো নিউক্লিয়েট রিজিয়নে কেমনে রাখলাম এটা? আচ্ছা আচ্ছা, না আমরা হচ্ছে ভিজুয়ালি দেখে এটা বোঝা যাচ্ছে যে তোমার নিউক্লিয়েট রিজিয়নে যেভাবে তোমার বাবল ফর্ম করে, তো আমরা এখন ওই রকম দেখতে পাচ্ছি আর কি। ঠিক আছে, মানে আমাদের তো একটা অবজেক্টিভ ছিল এটা যে অবজার্ভ করা, এবং হলো যে এটা যদি আমরা ওই ক্রিটিক্যাল হিট ফ্লাক্স রিজিয়নে নিতে চাই তাহলে এটা আরো অনেক বেশি বাড়াইতে হবে। মানে তোমরা যদি ভ্যালু চেক করতে যাও তোমরা তো ক্যালকুলেশন করবা, তো এই লিকুইডের জন্য যে ক্রিটিক্যাল হিট ফ্লাক্স হবে ওইটার ভ্যালু আরো অনেক বেশি, তো আমরা এত দূরে যাই নাই আর কি। বুঝতে পারছো, মানে আমরা আমাদের এক্সপেরিমেন্টটাকে সেফ রাখার জন্য কারেন্টটা হলো যে কম পরিমাণে দিচ্ছি, যাতে ওই পর্যন্ত না যায়। আচ্ছা, তাহলে এটুকু ছিল আমাদের ওই পোর্শনটা। সো বেসিক্যালি আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো মেজার করছি এই জিনিসটা আমরা মেজার করছি। ওকে, আমাদের হলো ভোল্টেজ, কারেন্ট, এলিমেন্ট টেম্পারেচার, লিকুইডের টেম্পারেচার যেটা হচ্ছে আমাদের স্যাচুরেশন টেম্পারেচার লিকুইডের, তারপর হচ্ছে কন্ডেন্সারের ওয়াটার ইনলেট টেম্পারেচার, আউটলেট টেম্পারেচার, এবং ওয়াটার ফ্লো রেট রোটামিটারের মাধ্যমে আমরা মাপছি সেটা। এই এই জিনিসগুলো আমরা মেজার করছি। ওকে, আর লিকুইড টেম্পারেচারটা কি বললেন? লিকুইড টেম্পারেচার মানে স্যাচুরেশন টেম্পারেচার, মানে আমরা যে লিকুইডের মধ্যে একটা থার্মোমিটার রাখা ছিল ওটা যে টেম্পারেচারটা মেজার করলাম ওটা হচ্ছে যে ওই প্রেসারের জন্য স্যাচুরেশন টেম্পারেচার। বোঝা গেছে? এটা কি R141B এর টেম্পারেচারটা স্যাচুরেশন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4N R141B ওটার যে স্যাচুরেশন টেম্পারেচার ওটা হচ্ছে আমরা লিকুইড টেম্পারেচার নাম দিয়ে সেভ করছি। তোমরা এটাকে স্যাচুরেশন টেম্পারেচার লিখতে পারো। ওকে, তাহলে হলো যে আমরা ওই যে লিকুইড টেম্পারেচারটা কি একটু ভ্যারি করার কথা ছিল না? লিকুইড টেম্পারেচার হয়তো একটু ভ্যারি করবে, মানে ধরো প্রেসার যদি আমি একদম হুবহু কনস্ট্যান্ট না রাখতে পারি তাহলে হয়তো 42, 41, 41.5 এরকম হলো কম বেশি ভ্যারি করবে। বাট হলো যে আমরা এখানে একই টেম্পারেচারই দিছি, ওইটা সমস্যা না, মানে কম বেশি তোমার এটাই তো থাকবে, কোন প্রেসার যদি স্যার কনস্ট্যান্ট ওই যে রাখতে পারো। হ্যাঁ, তখন বয়লিং হচ্ছে তখন তো ওই যে আমার এই যে ন্যাচারাল কনভেকশন কারেন্ট তৈরি হচ্ছে ওই বাবলস গুলোর কারণে, তো ওভারঅল মানে ওই কন্টাক্ট টেম্পারেচার মানে সারফেস টেম্পারেচারের কারণে লিকুইড টেম্পারেচার বেড়ে যাওয়ার কথা না একটু? সারফেস টেম্পারেচারের কারণে যে আপনি যে লিকুইড। প্রথমে বললেন ন্যাচারাল হ্যাঁ কনভেকশনের কারণে ওই যে আমার সুপার হিটেড লিকুইড থাকে, হ্যাঁ হ্যাঁ মেটাস্টেবল স্টেট থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তুমি তো হলো যে ওভারঅল চিন্তা করবা, তুমি তো কয়েকটা মলিকুলকে নিয়ে কিন্তু চিন্তা করবে না। ঠিক আছে, তুমি তো ওভারঅল যদি চিন্তা করো যে তোমার একটা নির্দিষ্ট প্রেসারে কিন্তু তোমার সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে, তুমি যদি
সেম প্রেসার মেনটেন করতে পারো ওভারঅল তোমার প্রসিডিউরের মধ্যে, প্রসেসের মধ্যে যদি সেম প্রেসার থাকে, ওভারঅল সিস্টেমের মধ্যে তোমার টেম্পারেচার সেম থাকবে, ভ্যাপারের মধ্যেও থাকবে, লিকুইডের মধ্যে একই তোমার টেম্পারেচার থাকবে। আমি যেটা বলতেছিলাম যে যদি তুমি ওইটা মেনটেন করতে না পারো আর কি, প্রেসার ধরো আমরা আমাদের এক্সপেরিমেন্টে তো থ্রু আউট দ্য টাইম একই রাখতে পারি না, সেই কারণে হয়তো একটু কম বেশি হবে, ঠিক আছে, কিন্তু তোমার ওভারঅল যে স্যাচুরেশন টেম্পারেচার ওটা তো একই থাকবে, ঠিক আছে। জি জি স্যার, ঠিক আছে। স্যার এলিমেন্ট টেম্পারেচারটি কি আরেকবার বলুন। এলিমেন্ট তো হচ্ছে যে তোমার যে কপার যে সারফেসটা আমি দেখালাম না, যে একটা সলিড একটা সারফেস ছিল তোমার লিকুইডের মধ্যে, তো ওই ওই ওইটাকে আমরা বলতেছি এলিমেন্ট, মানে ওইটাকে আমরা হিট করতেছি এবং ওই হিটটা হলো লিকুইডে ট্রান্সফার হচ্ছে, তাহলে ওই এলিমেন্টের যে টেম্পারেচার, ওই কপার হিটিং এলিমেন্টের যে টেম্পারেচার ওইটাকে আমরা বলছি এলিমেন্ট টেম্পারেচার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এর বাইরে হলো যে আমরা দেখছি যে ইফেক্টিভ হিট ট্রান্সফার এরিয়া অফ দ্য হিটিং এলিমেন্ট, যেটা বললাম যে কপার এলিমেন্টের হিট ট্রান্সফার এরিয়া ছিল 0.0013 মিটার স্কয়ার, আর হলো আমরা যে কন্ডেন্সার দেখাইছি উপরে, সেই কন্ডেন্সারের সারফেস এরিয়াটা ছিল 0.032 মিটার স্কয়ার। এগুলো হচ্ছে আমাদের ক্যালকুলেশনে লাগবে। আচ্ছা, এখানে আমরা ক্যালকুলেশনটা একটু বলে দেই যে আমাদের হিসাব করতে হবে এই জিনিসগুলো, যে আমাদের যে হিট সাপ্লাইড কি, আমরা কি পরিমাণ হিট হলো যে আমরা এই কপার এলিমেন্টের মধ্যে দিছি, সেটা আমরা ওই ভোল্টেজ আর কারেন্টের গুণফল থেকে বের করতে পারি। যে এগুলো আমরা ইন্টার নলেজ থেকে যে জানি যে হিট সাপ্লাইড হচ্ছে ভিআই, তাহলে হলো যে ওই হিট ফ্লাক্সটা কত হবে, সেই হিট ফ্লাক্স হচ্ছে এরিয়া দিয়ে ভাগ হবে, ঠিক আছে, তাহলে ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে আমরা এরিয়াটা আমরা বললাম যে কি 0.0013 সম্ভবত আমরা দেখলাম যে 0.0013 মিটার স্কয়ার, তাহলে ওই এরিয়া দিয়ে ভাগ করলে আমরা ওই আমাদের যে হিটিং এলিমেন্ট ওইটার হিট ফ্লাক্সটা জানতে পারবো, যে একটা নির্দিষ্ট কারেন্ট এবং ভোল্টেজের জন্য হিট ফ্লাক্সটা কত আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস ক্যালকুলেশন করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, যেটাকে আমরা বলি ইউ। তো ওইটার জন্য আগে আমাদের অন্যান্য কিছু ক্যালকুলেশন আছে, ওগুলো আমাদেরকে করতে হবে। যেমন ধরো আমরা ওয়াল সুপারহিট এগুলো বের করে নিব, ওগুলো যে আমরা আমাদের ডায়াগ্রামে দেখাবো যে ওয়াল সুপারহিটের সাথে কিভাবে হিট ফ্লাক্স ভ্যারি করে। মানে আমরা যে বয়লিং কার্ভটা দেখলাম ওই নিউক্লিয়ার রিজিয়নে, তো আমরাও একই কার্ভ জেনারেট করব গ্রাফে, আমরা দেখাবো যে ট্রেন্ডটা একই, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ম্যাচ করে। সো ওয়াল সুপারহিটটা হচ্ছে আমরা এই জন্য বের করে নিচ্ছি যে টি ডাব্লিউ মানে হচ্ছে টি ওয়াল বা তোমার সারফেসের টেম্পারেচার থেকে, টিএস হচ্ছে তোমার স্যাচুরেশন টেম্পারেচারের বিয়োগফল, এটাকে আমরা বলি ওয়াল সুপারহিট বা এক্সেস টেম্পারেচার। তারপর হলো যে আমরা বয়লিং এর যে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ওইটা আমরা বের করব, সেটাকে সংজ্ঞায়িত করা হয়েছে কিউ ডিভাইডেড বাই ডেল্টি সেট দিয়ে। ডেল্টি সেট মানে যেটা ওয়াল সুপারহিট সেটা, তাহলে হলো যে আমরা যে পরিমাণ হিট ফ্লাক্স পেয়েছি ওইটাকে হলো আমরা যে হিট এক্সেস টেম্পারেচার ওটা দিয়ে ভাগ করে আমরা বয়লিং হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বের করব, যেটার ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার পার ডিগ্রি সেলসিয়াস। আর হলো যে আমরা বয়লিং বাদ দিয়ে ওভারঅল যে আমাদের যে প্রসেস, কারণ হলো যে এখানে শুধু যে বয়েল হয়েছিল ওইটাও না, তারপর আমরা আবার কন্ডেন্সও করছি। সো ওভারঅল প্রসেসের মধ্যে বয়লিংও আছে, কন্ডেনসেশনও আছে। তাহলে আমরা যে ওভারঅল যে প্রসেস, এই ওভারঅল প্রসেসের মধ্যে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা কি সেটা আমরা বের করতে চাই, সেটা আমরা বলছি ইউ, এবং ওই জিনিসটা আমরা পাবো এই ইকুয়েশন থেকে, কিউসি সমান ইউএসি ডেল্টি এম, যেটার মানে হচ্ছে যে কিউসি বলতে আমরা বুঝেছি যে এই কন্ডেন্সারের সাথে যে কন্ডেনসেশন হচ্ছে, আবার দিকে বয়লিং এর সময় ধরো তোমার ব্যাপারটা উপরে উঠতেছিল, তো তাদের মধ্যে কন্ট্যাক্টটা হচ্ছিল কোথায়, কন্ডেন্সারের সারফেস এরিয়ার মধ্যে, তাই তো। কন্ডেন্সারের যে সারফেস, ওই সারফেসের মধ্যে যে বয়েল যে ব্যাপারটা এবং যে আমার কন্ডেন্সারের ভিতরে যে ওয়াটার যে যেটা ফ্লো করছে, তারা হচ্ছে ওই সারফেস এরিয়ার মধ্যে কন্ট্যাক্টে আসছে। সো আমরা ওই ওই কন্ডেন্সার সারফেস এরিয়াটা থেকে আমরা এই এসিটা ধরে নিব, যেটা আমাদের কন্ডেন্সার সারফেস এরিয়া বা কন্ট্যাক্ট এরিয়া।
তারপরে আমরা হলো যে কিউসিটা বের করব। কিউসি হচ্ছে আমার যে কন্ডেন্সারটা যে পরিমাণ হিট রিসিভ করছে। তো এটা আমরা কিভাবে পাবো? কি হচ্ছে এমসিপিডিটি, তাই তো? তাহলে এমসিপিডিটি থেকে আমরা কিউসি বের করব। এম হচ্ছে আমার ওয়াটার ফ্লো রেটটা, ধরো গ্রাম পার সেকেন্ডে আছে। সিপিটা ধরো তোমার 4.2 জুল পার কেজি পার কেলভিন, কিলো জুল আর কি, 4.2 কিলো জুল। তারপর হচ্ছে তোমার ডেলটিটা হচ্ছে যে তোমার তাদের দুইটা ইনলেট এবং আউটলেটের যে ডিফারেন্স সেটা। তাহলে এখান থেকে আমরা কন্ডেন্সারের হিট যদি সারফেস এরিয়াটা বের পেয়ে যাই, তাহলে আমাদের বাকি থাকে শুধু ডেলটিএম। তো ডেলটিএম হচ্ছে, এটাকে আমরা সংক্ষেপে বলি এলএমটিডি, লগ মিন টেম্পারেচার ডিফারেন্স। এলএমটিডি কে আমি ফর্মুলাটা লিখি, তাহলে তোমরা বুঝবে। আগে লিখে নিই। আচ্ছা, এখানে ডেলটি ওয়ান আর ডেলটি টুর ব্যাপারটা হচ্ছে যে তোমার ধরো আমার তো এই ছিল কয়েল, তো আমাদের যে কানেকশনটা হচ্ছে মানে কন্ট্যাক্টটা হচ্ছে এটা কিন্তু ইউনিফর্ম না আর কি। ধরো ব্যাপার এখান দিয়ে কন্ট্যাক্ট করতেছে, ওখান থেকে কন্ট্যাক্ট করতেছে। সো আমরা যদি এদের মধ্যে দুইটা ফ্লুইডের মধ্যে যে টেম্পারেচার ডিফারেন্সটা বের করতে চাই, তাহলে সরাসরি মিন নিলে ওইটা অ্যাকুরেট হয় না। এই কারণে আমরা এলএমটিডিটা বের করি, যেটা যেটা আমি এখন ডিটেলস বলবো না। এটা নিয়ে তোমাদেরকে এই ট্রান্সফার ক্লাসে হলো যে পড়াবে যে কেন আমরা এলএমটিডি ইউজ করি এই টাইপের ক্ষেত্রে, যখন লিনিয়ারলি টেম্পারেচার চেঞ্জ হয় না, সেই ক্ষেত্রে এলএমটিডি ইউজ করা হয়। সো এটা নিয়ে তোমরা ডিটেলস হলো থিওরি ক্লাসে জানতে পারবে। তো আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি যে কি হয়। ধরো যদি দুইটা ফ্লুইড থাকে, আমি ধরলাম যে এটা হচ্ছে হট ফ্লুইডটা, এটা হচ্ছে কোল্ড ফ্লুইড। আমি ধরলাম যে হট ফ্লুইডটা দুই পাশের টেম্পারেচার, হ্যাঁ। হট ফ্লুইডটা কি করে ধরো ফ্লো করছি আমি, তাহলে এটা ধরো 80 ছিল, 80 থেকে ধরো 70-এ নামলো। কোল্ড ফ্লুইডের টেম্পারেচার ধরো 40 ছিল, 40 থেকে ধরো 60-এ উঠলো। ঠিক আছে, বুঝা গেছে? হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইড হলো যে এরকম ধরো কন্ডেন্সারের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। ঠিক আছে, তাহলে হলো যে আমরা এদের যে ডিফারেন্স এবং এদের যে ডিফারেন্স, এই দুইটা দেখি। এটা হচ্ছে 20 আর এখানে হচ্ছে ডেলটি টু হচ্ছে 30। ঠিক আছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে এলএমটিডিটা হবে 30 - 20 ডিভাইডেড বাই লন অফ 30/20। আমরা হলো যে তাদের দুই প্রান্তের ডিফারেন্সটা নিব। ঠিক আছে, সো আমাদের যে প্রসেস, সেখানে আমাদের একদিকে ছিল তোমার স্যাচুরেটেড ভ্যাপার, তাই তো? আরেক দিকে ছিল কি তোমার ওয়াটার, তাই তো? মানে আমার দুইটা ফ্লুইড যেটা কন্ট্যাক্টে আসতেছে, একটা হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপার, এটা হচ্ছে তোমার ওয়াটার। সো ওয়াটারের টেম্পারেচারটা হয়তো তোমার চেঞ্জ হচ্ছে এরকম। আমি জাস্ট খুবই রাফ রাখতেছি আর কি। তো ওয়াটার হলো ধরো তোমার 28 থেকে 30-এ গেছে, আর এটা ধরো একটা স্ট্রেট লাইন, কারণ হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপার ছিল। ও হয়তো তোমার 42 ছিল থ্রুআউট দ্য টাইম, ইনলেটে আউটলেটে। তাহলে এখানে আমার ডেলটি ওয়ান হবে 8, এখানে আমার ডেলটি টু হবে 14। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ডেলটিএম বা এলএমটিডিটা বের করবো। এই ক্যালকুলেশনটা বুঝা গেছে? স্যার দুইটাই কি 42 নিলেন? হ্যাঁ হ্যাঁ, দুইটাই 42 দিচ্ছি, কারণ স্যাচুরেটেড ভ্যাপার হিসেবে সে উপরে আছে এবং দুই প্রান্তেই মানে কন্ডেন্সার ইনলেট এবং আউটলেট দুইখানেই কানেকশন পয়েন্টে যেখানে তাদের কন্টাক্ট হচ্ছে, তাদের ওইখানে সে তো স্যাচুরেটেড ভ্যাপার হিসেবে আছে। সো তার টেম্পারেচারটা একই থাকবে। মানে বাট ভ্যাপার থেকে যে কন্টাক্টের মাধ্যমে হিটটা মানে ওয়াটারের টেম্পারেচারটা কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে থ্রু আউট দ্য কয়েল সে হিট রিসিভ করতে করতে যাচ্ছে, কিন্তু ব্যাপার তো পুরো জায়গায় একই ভাবে আছে, একই টেম্পারেচার আছে। সো আলটিমেটলি এইভাবে
আমরা হলো যে এলএমটিডিটা বের করি এবং ফাইনালি আমরা তাহলে কি পাচ্ছি, এখান থেকে আমরা ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ইউটা পেয়ে যাব, তাই তো? তো আমাদের উদ্দেশ্য ছিল এটা যে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বের করা, তারপরে হিট ফ্লাক্স বের করা, বয়লিং হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট গুলো বের করা। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে বের করতে হবে। ক্যালকুলেশনটা ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এরপরে আগাই। এরপরে আমাদের রিপোর্টের ক্যালকুলেশনটা একটু করি, এরপর আর কিছু নাই এরকম। জাস্ট তোমরা যেভাবে লিখবে যে তোমাদের সামারিটা হলো যদি ইউনিক হয়, সামারিতে তোমরা যে রেজাল্টের সংক্ষেপে রেঞ্জটা বলতে পারো, মানে সামারিতে এগুলো লেখা উচিত আর কি। সামারি কিভাবে লিখতে হয় সেটা তোমাদের হলো রিপোর্টের যে বইটা ল্যাব ম্যানুয়াল ওইখানেও লেখা আছে, ওইটাও তোমরা ফলো করতে পারো। তো সামারিতে বেসিক্যালি আমরা খুব সংক্ষেপে 2-1 লাইন প্রথমে লিখি অবজেক্টিভ কি ওগুলো লিখি, তারপরে হলো প্রসেসটা সম্বন্ধে হালকা লিখি যে কিভাবে করা হয়েছিল, তারপরে হলো শেষের দিকে রেজাল্ট গুলো একটু সংক্ষেপে একটু রেঞ্জটা বলি। এইভাবে লিখলে সামারিটা হলো মানে ভালো হয়। সামারি লেখার সময় তোমরা সবাই হলো যে ওই প্যাসিভ ভয়েসে লিখবে যে আই উই, এগুলা লিখবে না যে আমরা করছি, এগুলা না লিখে এগুলো করা হয়েছে এইভাবে, এই প্যাটার্ন গুলো ফলো করবা। কারণ হলো প্যাসিভ ভয়েসে না লিখলে জিনিসটা হলো ভালো আসে না। ঠিক আছে, আর আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ যেটা, ওটা হলো তোমাদের অটোক্যাডে আঁকতে হবে, অথবা তোমরা যে কোনো অন্য সফটওয়্যার দিয়েও আঁকতে পারো। ঠিক আছে, আর হলো রেজাল্ট ডিসকাশনের ক্ষেত্রে তোমরা এখন তো ইয়া নাই, মানে অবজার্ভ ডাটা ক্যালকুলেট ডাটা আলাদা কোনো হেডিং নাই, রেজাল্ট এন্ড ডিসকাশনের মধ্যে পুরোপুরি থাকবে। তো ওখানে তোমরা হলো ওই জিনিসগুলো লিখবা যে তোমাদের এক্সপেরিমেন্টে কি কি ভুল হয়েছিল, এবং হলো যে ওই কি কি করলে হলো যে আরো অ্যাকুরেট রেজাল্ট আসতো, এই জিনিসগুলো হলো তোমাদেরকে দেখাতে হবে। ওকে, আর হলো তোমাদের অ্যাপেন্ডিক্স এর মধ্যে তোমরা স্যাম্পল ক্যালকুলেশন গুলো একটা দেখাবা। বেসিক্যালি এগুলাই, আর সবই তো তোমরা আগে থেকে জানো যে কপি করলে 0। হোপফুলি এবার কেউ কপি করবে না, গত টার্মে মানে লেটার্সে কপি হয়েছে বোঝা গেছে, এইবার আর এই কাজ করো না আর কি তোমরা, এবার তো তোমাদের গ্রেড থাকবে। তো বেসিক্যালি রেজাল্টেন্ট ডিসকাশনে অবজার্ভ ডাটা ক্যালকুলেটেড ডাটা এগুলা কি হেডিং দিব না, মানে এমনি না হেডিং মানে দিবে না, টেবিল হিসেবে জাস্ট টেবিল হিসেবে। ইনসার্ট করে দেব? হ্যাঁ টেবিল হিসেবে লিখবা, যে হেডিং দিবা না। তোমরা কথায় 2-1 লাইন লিখতে পারো যে এক্সপেরিমেন্ট এভাবে করা হয়েছিল এবং করার পরে হলো যে ফলোইং ডাটাটা আমরা হলো যে অবজার্ভ করছি, তারপর হলো যে তোমরা টেবিলটা দিয়ে দিলে আর কি। মানে কেউ হলো যে অবজার্ভ ডাটা ক্যালকুলেট ডাটা আলাদা আলাদা করে হেডিং দিয়ে অনেকেই লিখো, এটা এটা লেখা যাবে না। স্যার নরমাল রিপোর্টে কি কোনো গ্রাফ আছে? হ্যাঁ হ্যাঁ, গ্রাফ তো আছেই। গ্রাফ হচ্ছে একটু দেখি, একটা হচ্ছে তোমার হিট ফ্লাক্স ভার্সেস ওয়াল সুপারহিট থাকতে হবে, যেটা হলো আমরা এই মানে কি বয়লিং যে কার্ভটা ওইটার মধ্যে দেখি ওইটা। আর এটা হচ্ছে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ভার্সেস ওয়াল সুপারহিট, এই দুইটা। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে তোমার ওয়াল সুপারহিট ভার্সেস তোমার হিট ফ্লাক্স, আচ্ছা আমি লিখে দিই। একটা হচ্ছে তোমার হিট ফ্লাক্স ভার্সেস ওয়াল সুপারহিট, মানে যেটাকে আমরা বলতেছি এক্সিস টেম্পারেচার। আর হচ্ছে যে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ভার্সেস ওয়াল সুপারহিট। ঠিক আছে, তাহলে এই দুইটা কার্ভ আর কি জেনারেট করতে হবে তোমাদেরকে। ওকে, আর যারা ফর্মাল লিখবে তারা আর কি ডিসকাশনে আরো মানে আরো অনেক কিছু আনবা। যে তোমরা যদি বই দেখো তোমাদের ওখানে কিছু জিনিস বলা আছে যে কিভাবে হিট লসটা হলো, ওগুলো দেখানো হবে, এবং হলো টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে
কিভাবে জিনিসটা চেঞ্জ হচ্ছে হিট লসটা তোমরা হলো ওগুলা ধরো এক্সপ্লেন করবা। যারা ধরো ফর্মাল রিপোর্ট লিখবে তারা চাইলে আমার সাথে আলাদা করে হয়তো একদিন বসতে পারবা, কথা বলতে পারবা, ঠিক আছে? যদি কনফিউশন থাকে বা কিছু একটা। ওই অবজারভেটর ক্যালকুলেটর এগুলো কি সাব হেডিং এ থাকতে পারবে, মানে রেজাল্টেন্ট ডিসকাশন হেডিং এর মধ্যে সাব হেডিং এ ফর্মাল সাব হেডিং এও দেওয়ার দরকার নেই, মানে জিনিসটা ভালো দেখা যায় না আর কি, জি স্যার। ঠিক আছে? তোমরা যদি পেপার দেখো মানে কোথাও কিন্তু তোমরা ওই যে অবজার্ভ ডাটা, ক্যালকুলেটেড ডাটা এগুলো এভাবে পাবা না আর কি, জিনিসটা মানে ভালো দেখা যায় না। ওকে, মানে দিলেও কোনো অন্যায় নাই, বাট হলো যেটা ইটস নট, ইট ডাজন্ট লুক গুড, এই আর কি। অলরাইট, তাহলে তোমাদের তো ক্লাস এটুকু, আর তোমাদের একটা পরীক্ষা হবে এখন। তাহলে আমি হলো তাহলে 5 মিনিট পরে কোশ্চেনটা আপলোড করে দিচ্ছি। ওকে।